শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান। প্রিয় দর্শক, আজ মঙ্গলবার 16 জুন 2020, 2রা আষাঢ় 1427, 23 শাওয়াল 1421। দর্শক, শুরুতেই ঘুরে আসতে চাই ইতিহাসের পাতা থেকে। কি ঘটেছে এই দিনে, চলুন দেখে আসি। 1756 সালের এই দিনে নবাব সিরাজউদ্দৌলা কাশিম বাজার কুঠি দখল করেন। 1779 সালের এই দিনে স্পেন ফ্রান্সের সঙ্গে মিলিত হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1819 খ্রিস্টাব্দের এই দিনে পশ্চিম ভারতের কচ্ছ জনপদে সপ্তাহব্যাপী ভূমিকম্প প্রবাহ শুরু হয়। প্রায় 7 বার ভূমিকম্পে সিন্দ্রিনগর সহ বহু স্থান সমুদ্রগর্ভে তলিয়ে যায়। 1894 খ্রিস্টাব্দের এই দিনে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়। 1920 সালে লন্ডনে লিগ অব নেশন কাউন্সিলের প্রথম জনসভা অনুষ্ঠিত হয় এই দিনে। রাশিয়া থেকে বিশ্বের প্রথম নারী নভোচারী ভ্যালেন্টিনা টেরেস্কোভা মহাকাশ পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন 1963 সালের এই দিনে। লিওনিদ ব্রেজনেভ 1977 সালের আজকের দিনে সোভিয়েত প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1733 সালের এই দিনে ব্রিটেনের বিখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী জোসেফ প্রিস্টলি ফিলহেল্ড শহরে জন্মগ্রহণ করেন। বারবারা ম্যাকলিনটক নোবেল বিজয়ী মার্কিন জীববিজ্ঞানী জন্মগ্রহণ করেন 1902 সালের আজকের এই দিনে। 1920 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। ওপার বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীও জন্মগ্রহণ করেন 1950 সালের এই দিনে। 1980 সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন জার্মান অভিনেত্রী সিবেল কেকলি। 1671 সালের এই দিনে মৃত্যুবরণ করেন স্টেনকা রাইন। তিনি ছিলেন রাশিয়ান বিদ্রোহী নেতা। 1861 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়, যিনি ছিলেন প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সমাজসেবক। বাঙালি আইনজীবী ও রাজনীতিবিদ চিত্তরঞ্জন দাস 1925 সালের এই দিনে মৃত্যুবরণ করেন। 1944 সালের এই দিনে আরও মৃত্যুবরণ করেন প্রফুল্লচন্দ্র রায়। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ। 1953 সালের এই দিনে মৃত্যুবরণ করেন মার্গারেট বর্নফিল্ড, যিনি ছিলেন ইংল্যান্ডের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী। ভারতীয় স্থপতি ও নগর পরিকল্পনাবিদ চার্লস কোরিয়া 2015 সালের এই দিনে মৃত্যুবরণ করেন। 1893 সালের এই দিনে অবিভক্ত বাংলায় ইংরেজি শিক্ষার অগ্রদূত বহু ভাষাবিদ পণ্ডিত ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায় মারা যান। ইতিহাস থেকে চোখ ফিরিয়ে এবারে দৃষ্টি রাখতে চাই সংবাদপত্রে। কোন সংবাদগুলো হয়েছে শিরোনাম, কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে পত্রিকার পাতায়, চলুন দেখে নেওয়া যাক। দর্শক, এই মুহূর্তে আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ যে শিরোনামটি করেছেন সেটি হচ্ছে বৈরী সময়ে গার্মেন্ট বন্ধের হিড়িক, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কা, শ্রমিক বিক্ষোভ দানা বাঁধছে, শ্রমিক নেতাদের দাবি 70% কারখানায় 50,000-এর বেশি ছাঁটাই, কোরবানির ঈদ সামনে রেখে নানা কৌশলে ছাঁটাই চলছে। আরেকটি শিরোনাম আমরা দেখছি, হুমকির মুখে 42,000 কোটি টাকার বিনিয়োগ। এরপরে চলে যাচ্ছি দৈনিক বাংলাদেশ প্রতিদিনে। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছেন, সামনে বাড়বে ভয়াবহতা, থামছেই না সাধারণ রোগীদের ছুটোছুটি, 100তম দিনে মৃত্যু 1200, শনাক্ত 90,000 ছাড়ালো, কঠিনতম সময়ে প্রশাসন। এছাড়াও আমরা দেখছি স্বাস্থ্য খাতে বরাদ্দ অপ্রতুলতা নিয়ে সংসদে বিক্ষোভ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদপত্রে। আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, অদৃশ্য শক্তির কাছে হার মানতে হবে, এটা হতে পারে না, প্রধানমন্ত্রীর উক্তিটিকেই তারা শিরোনাম করেছে। আমার হাতে রয়েছে ডেইলি সান। এরপর ডেইলি সান শিরোনাম করেছে, পিপল কামিং আউট অফ হাউসেস অন লেম এক্সকিউজেস। তার একটি ছবিও দিয়েছে, বিভিন্ন খোড়া অজুহাতেই কিন্তু মানুষ বেরিয়ে আসছে, এমন একটি শিরোনাম তারা করেছে।
offices to remain closed in red yellow zones from today. চলে যাচ্ছি পরবর্তী সংবাদপত্র ডেইলি স্টার তারা শিরোনাম করেছে কনফিউশন রেইনস সুপ্রিম। এই যে দ্বিধাদ্বন্দ্ব, বিভিন্ন সিদ্ধান্ত করোনা কেন্দ্রিক প্রশাসনিক, সেই সিদ্ধান্তের কারণে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, এমন একটি শিরোনাম তারা করেছে। বাংলা ট্রিবিউন শিরোনাম করেছে নকশা না পেলে লকডাউন সম্ভব নয়, এলাকা ভিত্তিক বিস্তারিত নকশা বা ডিমার্কেশন না পেলে লকডাউন কার্যকর করা সম্ভব নয়, এমন একটি শিরোনাম তারা করেছে। ব্যাংকে ছাঁটাই নয়, বেতন কমবে, করোনা ভাইরাসের প্রভাবে অর্থনীতির অন্যান্য খাতের মতো ক্ষতির মুখে। বিস্তারিত রয়েছে সেই প্রতিবেদনটির ভেতরে। প্রয়োজন অনুযায়ী হবে রেড জোন ঘোষণা। করোনায় জমজমাট রাতের ঢাকা, নেই তদারকি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। আমাদের কাছে রয়েছে আনন্দবাজার পত্রিকা, ভারতের একটি পত্রিকা। তারা শিরোনাম করেছে লকডাউনের জল্পনা, ওরাল কেন্দ্র, ভরসা কঠোর বিধি। এছাড়া বাড়তি ভাড়া ছাড়াই বেশি বাস রাজ্যের। খালিজ টাইম শিরোনাম করেছে বোনাসেস ফর ইমার্জেন্সি হেলথ ওয়ার্কার্স ইন ইউএই। সেখানকার স্বাস্থ্যকর্মীদেরকে তারা জরুরি ভাতা প্রদান করছেন। এরপরে রয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসে আমরা দেখছি এলজিবিটি বাজেট নিয়ে একটি শিরোনাম, এলজিবিটি ওয়ার্কার্স সুপ্রিম কোর্ট রুলস। বাকি অংশটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। বিবিসি নিউজ তারা করেছে ওই একই কন্টেন্টে, সেটি হচ্ছে ইউএস সুপ্রিম কোর্ট ব্যাকস প্রোটেকশন ফর এলজিবিটি ওয়ার্কার্স। এই ছিল মোটামুটি আজকের যে শিরোনামগুলো হয়েছে, সেই আমার হাতে যে ইয়েগুলো রয়েছে দৈনিক খবরের কাগজের যে শিরোনামগুলো, সেগুলো আমি জানলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরটিভির বিশেষ প্রতিনিধি শামীমা আক্তার। আপনারা জানেন যে শিরোনামের পর সংবাদপত্রের আলোকে আমরা আলোচনা করি যারা সাংবাদিক থাকেন তাদের সঙ্গে। তো শামীমা আক্তার তিনি যুক্ত হয়েছেন, তার সঙ্গে এই যে শিরোনামগুলো আমরা পড়লাম সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি। শামীমা আক্তার, শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনারা ভালো আছেন? নিশ্চয়ই ভালো আছি, যদিও আমরা একটি সংকটকালীন মুহূর্ত পার করছি, তবে যারা সুস্থ আছে নিশ্চয়ই তাদের বলতে হবে ভালো আছি। আর আপনি তো শুনলেন মোটামুটি যে শিরোনামগুলো আজকে হয়েছে, এই শিরোনামগুলো যে শিরোনামগুলো আপনি শুনলেন তার মধ্যে অনেকগুলোই আসলে খারাপ খবর আমরা দেখলাম, ভালো খবরও আছে তবে কম। গার্মেন্ট বন্ধের একটি হিড়িক আমরা দেখছি, সামনের কোরবানি ঈদ, সেই কোরবানি ঈদকে ঘিরে ছাঁটাইয়ের একটি সংবাদ আমরা দেখেছি, কালের কণ্ঠে তারা করেছে। এছাড়া সামনে বাড়বে ভয়াবহতা, সাধারণ রোগীদের যে ছোট ছুটি, আরও বিভিন্ন প্রেক্ষাপট কিন্তু এই শিরোনামগুলোর মধ্য দিয়ে উঠে এসেছে। অযথায় অনেকে বেরোচ্ছে বাসার বাইরে, আবার জীবন জীবিকার জন্য অনেকে বাধ্য হচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে অদৃশ্য যে শক্তি তার কাছে হার মানবে না। আসলে সব মিলিয়ে কি মনে হয়, আমরা এই যে কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, এখন আসলে আমরা সামনে যে দিনগুলো আসছে সেগুলো কি আসলে সামাল দিতে পারবো, বা এই পর্যন্ত যেই কনফিউশনগুলো তৈরি হয়েছে সেটি কি সংক্রমণ বৃদ্ধির কারণ? ধন্যবাদ মারুফা আপনাকে। আপনি যেটা বলেছেন আসলে এটা তো আপনি জানেন, আমরা সবাই জানি যে আমরা একটি শত বছর পরে যে আমাদের উপর দুর্যোগ এসেছে, পৃথিবীতে যে মহামারী এসেছে, এটা আসলে পুরো পৃথিবী জুড়েই এসেছে। সুতরাং যেহেতু আমরা আমাদের দেশে এসেছে হয়তো 3 মাস পরে, বাট এটা তো 3 মাস আগ থেকেই আমরা দেখেছি যে সারা পৃথিবী এই করোনার যে গ্রাস, সেই গ্রাসের মধ্যে তারা পড়েছে। তো আমি মনে করি যে এটার যে ভয়াবহতা, সেই ভয়াবহতা আসলে বাংলাদেশে এখনও আমাদেরকে পত্রপত্রিকার শিরোনাম অনুযায়ী আমাদেরকে আসলে আরও কত যে ভয়াবহতা দেখতে হবে তার জন্য সময় পার করতে হবে। আর যেটা এই সময়ের মধ্যে আমরা যা পার করেছি, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের যে 11 তারিখে একটা বাজেট ঘোষণা হলো, বাৎসরিক যে বাজেট
ঘোষণা করেছে 2020-21 সালের, সে তার আগে একটি প্রাক বাজেট করেছিলেন আমাদের যে বিশিষ্ট অর্থনীতিবিদ, তিনি বলেছিলেন আবুল বারাকাত সাহেব যে ইতিমধ্যেই কিন্তু আমাদের যে 2 মাসের মতো প্রায় লকডাউন ছিল, তখন কিন্তু আমাদের প্রায় 6.5 কোটি মানুষ দরিদ্র হয়েছে বলে উনি একটা পরিসংখ্যান তুলে ধরেছেন। তো এই ভয়াবহতায় আসলে মৃত্যুর যে ঝুঁকি বেড়েছে, মানুষের যে অনিশ্চয়তা বেড়েছে, তার সাথে জীবন জীবিকার একটি অনিশ্চয়তা বেড়েছে, এটা খুব স্বাভাবিক। আর যারা নিম্নবিত্ত এবং যারা গার্মেন্টস শ্রমিক, যে ছাঁটাইয়ের বিষয়টি পত্রিকার পাতায় এসেছে, সেটিও আপনি দেখেছেন যে এটি আসলে আতঙ্কিত হবার মতোই খবর। তবে এর মধ্যেও একটি আশার খবর হচ্ছে আমাদের দেশে কিন্তু যথেষ্টভাবে, আমি মনে করি যে মৃত্যুর যে মিছিলটির কথা সবাই বলেছিল যে হয়তো 5ম সপ্তাহ বা 7ম সপ্তাহের পরে বাংলাদেশে একটি মৃত্যুর মিছিল লেগে যাবে, সেটা কিন্তু এখনো আমরা মনে করি যে আমরা এখনো অনেকটাই সেফ আছি। যতটাই নিরাপদে আছি তার চেয়েও নিরাপদে থাকার জন্য আমাদের যে চেষ্টা করা দরকার, সেই চেষ্টায় কোথাও কোথাও ঘাটতি আছে আপনি বলতে পারেন, আবার কোথাও কোথাও আমার মনে হয় যে চেষ্টা কিন্তু হচ্ছে, কিন্তু সে চেষ্টা অনেকটাই সফল হচ্ছে না। কারণ মানুষের যখন জীবন জীবিকার প্রশ্নে যখন মানুষ একদম কার্নিশ পয়েন্টে দাঁড়ায়, অর্থাৎ মানুষ যখন আর তারপরে শেষ সম্বলটিও তার কাছে থাকে না, তখন কিন্তু মানুষ আর বেঁচে থাকার কথাটি চিন্তা করে না। বেঁচে থাকবো, সুস্থ থাকলে কি খাবো, এটি যখন মানুষের সামনে দাঁড়িয়ে যায় না, তখন আসলে মানুষ লকডাউন, শাটডাউন এটাকে নিতে পারে না। আর তারপরে আপনি যেটি বলেছেন যে ছাঁটাই প্রশ্নে গার্মেন্টস শ্রমিকদের বিষয়টি হচ্ছে যে আমাদের দেশে যারা বিনিয়োগ করেছেন তারা কিন্তু একটি ওয়ার্ল্ড ওয়াইজ বিনিয়োগ করেছেন। বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর, সেটি কিন্তু আসলে পুরো বিশ্বের উপর, বিভিন্ন দেশের উপরে এটি নির্ভর করে। সেই নির্ভরতার একটি জায়গা হচ্ছে যে সারা বিশ্বে যখন মন্দা চলে, তখন বাংলাদেশেরও ব্যবসায়ীদের আসলে খুব কম কিছুই করার থাকে। সেক্ষেত্রে ছাঁটাইয়ের বিষয়টি হয়তো না করে, যেটি আরেকটি শিরোনামে এসেছে যে আমরা দেখলাম যে হয়তো বেতন কমিয়ে দেয়া, ব্যাংক যে কথাটি বলছে, বেতন কমিয়ে দিয়ে যদি ছাঁটাইটি না করা যায়, তাহলে এটি অনেক বেশি মানবিক হবে বলে আমি মনে করছি। শামীমা, আরেকটি বিষয় দেখলাম যে গ্রামীণ অর্থনীতিতে কিন্তু এটা একটি চাপ পড়তে যাচ্ছে। আপনি তো আসলে যেই চিত্রগুলো দেখছেন মাঠের, আমরা দেখছি যে রাজধানীর কিন্তু রাস্তায় বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে গরিব মানুষেরা বসে আছে একটু ত্রাণের আশায়। এই দৃশ্যটা কিন্তু এখন একেবারে চিরচেনা হয়ে গেছে। একটু সাহায্যের আশা, আপনি যেখানেই যান, বাজারে যান, যেখানেই যান বাইরে, তারা কিন্তু এসে হাত পাতছে, সাধারণত যারা আগে হাত পাতেনি। তাহলে এই পরিস্থিতি যদি সামনে আরো বেশি আসলে খারাপের দিকে যায়, এত মানুষের বেকারত্ব যদি আরো বাড়ে, তাহলে আসলে সেই পরিস্থিতিটা আসলে কি দাঁড়াবে? আমরা আসলে সেটি মোকাবেলা করার জন্য কতখানি প্রস্তুত, আর এই বাজেটে আসলে কি ছিল সেই সব বিবেচনা করে? না মারুফ, আপনি যেটা বলেছেন যে বাহিরে আমরা গেলে প্রতিদিনই দেখতে পাচ্ছি কিছু লোক আমাদের সামনে হাত পাতছে, আসলে এটি কিন্তু বর্তমান দৃশ্য। কিন্তু এর পেছনে যদি আপনি যান 3 মাস পেছনে, এই লোকগুলো কিন্তু হাত পাততো না। এরা আপনার বাসা বাড়িতে কাজ করতো, এরা হয়তো ফুটপাতে একটি ছোট টং দোকান করে বসতো, এরা হয়তো কোনো অফিসে বা কোনো শপিং মলে তারা হচ্ছে সেলসের কাজ করতো, কেউ বা ঝাড়ু দিত, কেউ বা নিজেই কিছু না কিছু করে খেত। সুতরাং তাদের সব কাজ যে এখন বন্ধ হয়ে গেছে, তারা হাত পাচ্ছে আসলে ওই যে একটি কারণ যে তাদেরকে আসলে হাত পাতা ছাড়া এখন আর কোনো উপায় নেই। একদিন দুদিন না, তারা ইতিমধ্যেই প্রায় 100 দিন পার করেছে। বাংলাদেশে যদি আমরা কোভিড আক্রান্ত হওয়ার দিনটিকে ধরি, তাহলে সেটি ছিল 8 মার্চ। 8 মার্চ থেকে আজ পর্যন্ত 100 দিন পার হয়ে একদিন হয়েছে। আর এই 100 দিনে আপনি দেখেছেন পত্রিকাতে পাতায় এসেছে যে ইতোমধ্যে আমাদের দেশে কিন্তু 1200 লোক, দুর্ভাগ্যের খবর, 1200 লোককে প্রাণ হারাতে হয়েছে। এর মধ্যে আমাদের বর্ষিয়ান প্রবীণ রাজনীতিবিদরা হারিয়েছি, আমরা বেশ কয়েকজনকে আমরা হারিয়েছি, স্বনামধন্য চিকিৎসকদেরকে। সুতরাং এই যে হারিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু মানুষের জীবিকাও হারিয়ে গিয়েছে। মানুষ যেমন হারিয়ে গিয়েছে, তেমন অনেকের জীবিকা হারিয়ে গিয়েছে। যখন মানুষের জীবিকা হারিয়ে যায়, তখন কিন্তু মানুষকে আসলে হাত পাততেই হয়। আর এই হাত পাতার বিষয়টিকে আপনি যেটা বলেছেন মোকাবেলার বিষয়, আমাদের এই বাজেটটিকে বলা হয়েছে আসলে খরচের বাজেট। কোথা থেকে টাকা আসবে সেটার চেয়েও বেশি বলা হয়েছে যে আসলে এটাকে আমাদের সামাল দিতে হবে। সেই ক্ষেত্রে এটা সম্মিলিত যদি চেষ্টা না হয়, তাহলে কিন্তু এটা খুবই কঠিন হয়ে যাবে। যদি কেউ মনে করে যে না, এটা শুধু একা রাষ্ট্রই করবে, রাষ্ট্রেরই এই চিন্তা, আসলে তা না। আসলে এখানে আমাদের দেশের অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, আমাদের দেশের অনেক বড় বড় উদ্যোক্তা আছেন, যারা হচ্ছেন যে আসলে চাইলে অনেক কিছুই করতে পারেন। তারা হয়তো, আমরা যদি দেখি যে কিছুদিন আগে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে যখন
আলিবাবা একটি বড় ধরনের একটি ত্রাণ দিয়েছে, তখন কিন্তু আলিবাবার যিনি সত্ত্বাধিকারী তিনি কিন্তু বলেছেন যে আসলে এবছরটি লাভের বছর না, এবছরটি হচ্ছে টিকে থাকার বছর। আমরা যদি এবছরে আমাদের প্রত্যেক ব্যবসায়ী যদি মনে করে যে এবছরটি আসলে মুনাফা লাভের জন্য না, এবছরটি আমরা সবাই মিলে বেঁচে থাকবো, তাহলে আমার মনে হয় যে এই সংকট আমরা খুব সহজেই মোকাবেলা করতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে যে গ্রামীণ অর্থনীতির কথাটি আপনি বলেছেন। আসলে গ্রামীণ অর্থনীতি যেটা, যদিও বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, বাংলাদেশের বড় একটি অংশ কৃষি থেকে আসে, কিন্তু আপনার জানতেই হবে যে আসলে কিন্তু বাংলাদেশের অধিকাংশ লোকই এখন শহর নির্ভর, অর্থাৎ তারা সবাই বড় বড় শহরের উপরে নির্ভর করে। গ্রামীণ অর্থনীতি যখন শহরের মানুষগুলো তাদের জীবিকা নিয়ে প্রবলেমে পড়ে যায়, তখন কিন্তু আসলে গ্রামীণ অর্থনীতিতে চাপ পড়বে, এটি খুব স্বাভাবিক। এবং গ্রামে কিন্তু ঢাকার শহরে মানুষ হাত পেতেও কিছু পায়, কিন্তু গ্রামে কিন্তু সেটি খুবই কঠিন। সুতরাং এই পুরো বিষয়টিকে আমি মনে করি যে পত্রিকার পাতার যে শিরোনামগুলো হচ্ছে, এই শিরোনামগুলো কিন্তু আপনিই করছি। সুতরাং আমরা কিন্তু মাঠের চিত্রটি আরও খুব কাছ থেকে দেখছি। এই বিষয়গুলোকে যদি আমরা মোকাবেলা করতে হয়, তাহলে আমাদের একটি উপায়, আমাদের বলতে হবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে আজ কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলতে হবে। সুতরাং কাঁধে যদি আমরা কাঁধ মিলিয়ে যদি আমরা দাঁড়াই, তাহলে কিন্তু আমরা এই সমস্যা সবাই সমাধান করব। এবং যেটি হচ্ছে যে লেম এক্সকিউজে যে মানুষ বাজারে যাচ্ছে, আপনি বলছিলেন বিভিন্নভাবে মানুষ বাইরে যাচ্ছে, আসলে প্রয়োজন কিন্তু মানুষের সবার যে একেবারেই কম তা বলা যাবে না। কারো কারো হয়তো দেখা গেছে বাচ্চার খাবারটি কিনতেও যেতে হচ্ছে। সুতরাং এই লেম এক্সকিউজগুলো তারা এজন্যই নিচ্ছে যে তারা চাইলেই হাতের কাছে পাচ্ছে না। আমাদের মনে হয় লকডাউন যেসব এলাকায়, সেসব এলাকায় যেন চাইলেই হাতের কাছে কিছু পায়, সেই বিষয়টির দিকে সরকারের আরও বেশি নজর দেওয়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন শামীমা। আরেকটি বিষয়, এই লকডাউনের মধ্যে আপনি যেগুলো বলছিলেন যে সবাই মিলে, কিন্তু এই সবাই মিলে করার ভিতর কিন্তু একটা সমন্বয়ের প্রয়োজন। আমরা এখনো পর্যন্ত প্রশাসনের ভিতরেই যে পরিমাণ সমন্বয়হীনতা দেখেছি, এই যে সারা বাংলাদেশের 16 কোটি মানুষের ভিতর সমন্বয়, কিংবা যারা বিভিন্ন সেক্টরের প্রতিনিধিত্ব করছে তাদের যে সমন্বয়, সেটি আসলে এখনো সময় কিনা যে সিরিয়াসলি সেটি করার, সেটি আসলে রাষ্ট্রের দেখার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আমরা বাংলাদেশ প্রতিদিনে একটি শিরোনাম দেখেছি যে সামনে বাড়বে ভয়াবহতা। সেখানে প্রথম যে পয়েন্টটি, যে থামছেই না সাধারণ রোগীদের ছুটোছুটি, আপনি দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও গতকাল থেকে ভাইরাল হয়েছে, ঘুরছে। সেটি হচ্ছে একজন প্রসূতি, তার নর্মাল ডেলিভারি হয়, গাইনি যিনি, তিনি আসেননি, গাড়ি ডাক্তার যিনি তাকে ছাড়াই, এবং সেই সাথে সেই রোগীটি সেখানে মারা যায়। আধা ঘন্টা পর্যন্ত সেখানে কেউ আসেনি। সেই পুরো ভিডিওটির কিন্তু ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেখানে সমালোচনা করা হচ্ছে যে সাধারণ রোগীদের কাছে অনেকেই কোভিডের কথা বলে বা এই অজুহাতে আসছে না। এইভাবে আসলে চলতে থাকলে দেখা যাচ্ছে কোভিড ছাড়া এই কেসগুলোতে বেশি মানুষ মারা যাচ্ছে। এটার আসলে কোনো সমাধান হচ্ছে না কেন? ধন্যবাদ মারুফা, আপনি যেটা বলেছেন, আমি কিন্তু আসলে অনেক আশাবাদী মানুষ। আমি মনে করি যে আমাদের আশার অনেক জায়গা আছে। যে আমরা বলছি যে কোভিডে অনেকে মারা গেছে, আসলে এখন পর্যন্ত ভয়াবহতার দৃশ্য কিন্তু আমরা মনে হয় যে এখনো দেখতে পাইনি। যেখানে উন্নত দেশগুলোতে একদিন আমরা দেখেছি 1000-2000 লোক কিন্তু মরেছে, এখন আমাদের দেশে এখন পর্যন্ত সেটা 50-র নিচে, অর্থাৎ 37 জন 42 জন, সর্বোচ্চ একদিন 47 জন মারা গিয়েছিলেন। তো আমি যেটা বলবো যে হাসপাতালগুলোতে যে রোগীরা গিয়ে চিকিৎসা সেবা পাচ্ছে না, এটা কিন্তু খুবই সত্য কথা। এবং এর একমাত্র কারণ হচ্ছে একটি দ্বিধাহীনতা, একটি বিশ্বাসহীনতা। ডক্টররা ভাবছেন যে তারা যে পেশেন্টটিকে পাশে পেয়েছেন সেই রোগীটি হয়তো কোভিড আক্রান্ত হতে পারে, আবার রোগীটি ভাবছে যে আমি মনে হয় যদি আমার সব কয়টা উপসর্গের কথা বলি তাহলে মনে আমি চিকিৎসা পাবো না। এই যে একটি মানে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার কারণে আসলে কেউ সঠিক চিকিৎসা পাচ্ছেন না বা দিচ্ছেন না। আমার মনে হয় সরকারের ইন জেনারেল যেটা করা উচিত, যে আরও বেশি পরীক্ষা বাড়িয়ে যদি কারা আক্রান্ত সেই জায়গাগুলো যদি ঠিক করে দিত, এবং প্রত্যেকটা জোনের জন্য, যেমন এখন আমরা খুব সহজেই দেখেছি ঢাকা শহর সহ সারা দেশে কিন্তু জোন বিভাজন করা হয়েছে, যে কোন এলাকার রেড জোন আক্রান্ত বেশি, কোন এলাকায় আক্রান্ত কম। সেক্ষেত্রে সেই এলাকার জন্য একটি নির্দিষ্ট হাসপাতালও করে দিতে পারে, যে এখানে পরীক্ষা করার পরে হচ্ছে তারা অন্য চিকিৎসা কেন্দ্রে যাবে। এবং আমরা কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে পারি যে আমাদের কিন্তু আসলে চিকিৎসকও আক্রান্ত হওয়ার সংখ্যা অনেক বেশি। এবং এর মধ্যে আমরা দেখেছি যে
আপনি হয়তো সংবাদপত্রের পাতায় দেখে থাকবেন যে বড় বড় হাসপাতালগুলোর কিন্তু আইসিইউর প্রধানরা ইতিমধ্যে অনেকেই মারা গেছেন। নাম করলে দেখা যাবে যে হচ্ছে যে সরকারি বেসরকারি অনেক হাসপাতালেরই বড় বড় ডাক্তাররা ইতিমধ্যেই হচ্ছে প্রাণ হারিয়েছেন কোভিডে। কারণ হচ্ছে আসলে তারা বিশ্বাসহীনতার মধ্যে পড়েছিলেন না, আসলে নিজেদেরকে তারা সেভ করতে না পেরেই চিকিৎসা দিতে গিয়ে তারা আসলে আক্রান্ত হয়েছেন। সেটা আসলে এখন ভাবার বিষয় না। তবে ভাবার বিষয় হচ্ছে এখন থেকে যদি আমরা এখন থেকে, অর্থাৎ যে আমি প্রথমেই বলেছি আমি আশাবাদী, এখন থেকে আমাদেরকে আরও বেশি আশা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে যে আসলে এটার যদি আমরা মোকাবেলা করতে হয় তাহলে আমাদের সবাইকে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে সমন্বয়, যেটা আপনি বলেছেন সমন্বয়হীনতা, সমন্বয় নিয়ে সাথে কাজ করতে হবে যে আসলে কিভাবে করলে সমন্বয়হীনতাটাকে আরও কমিয়ে নেওয়া যায়। প্রশাসনের যে গাফিলতির কথা বলছেন, আসলে সেটা আমি গাফিলতি বলবো না, আমি বলবো যে আসলে প্রশাসনের যে তৎপরতা, তার সাথে যদি মানুষের তৎপরতা না থাকে, সাধারণ জনগণের, তাহলে কিন্তু এটা কখনোই সফলতা আসবে না। যেমন প্রশাসন কোথাও কোথাও বলেছে যে লকডাউন, এখান থেকে বের হওয়া যাবে না, কিন্তু আমরা দেখছি যে সেখানকার লোকজন তার অফিসের কথায় বের হচ্ছে। আমরা এমন কেন বলছি না যে যে এলাকা লকডাউন সে এলাকার সবাইকে অবশ্যই বাসায় থাকতে হবে, তাকে অফিসে কোনোভাবে আসা যাবে না। এটাকে মালিককে বুঝতে হবে। ওই যে আমার সেই প্রথমকার কথা যে আসলে এই বছরটি লাভের বছর না, যেই বাঁচতে চায় তাকে বাঁচতে দিতে হবে। যে হচ্ছে আজ অফিস না করে নিরাপদে থাকতে চায় তাকে নিরাপদে থাকতে দিতেই হবে। কারণ একজন মানুষ নিরাপদে থাকলে তার পরিবারটি নিরাপদে থাকবে। একটি পরিবার যদি এক এলাকায় নিরাপদে থাকে তাহলে আমি মনে করি সেই এলাকার কয়েকটি বাড়ি নিরাপদে থাকবে। আর এমন করেই কিন্তু আমাদের নিরাপত্তা বেষ্টনীটা গড়ে উঠবে, আমি এমনটিই মনে করি মারুফা। এছাড়াও আমরা আরো যে বিষয়গুলো দেখছি, যারা জরুরি সেবা দিচ্ছেন, সেই জরুরি সেবা দেওয়ার যারা লোকজন আছেন সেই জনবল আসলে কতখানি বাড়ানো দরকার, বা তরুণদেরকে আসলে এই মহামারীতে কিভাবে কাজে লাগানো যায়। আপনি জানেন যে আমাদের জনসংখ্যার কিন্তু বেশি অংশই হচ্ছে তরুণ। এই তরুণদেরকে কেন আমরা কাজে লাগাচ্ছি না, বা যদি লাগাই আসলে সেটি আসলে কতখানি ফলপ্রসূ হবে? মারুফা, আপনি ভালো বলেছেন যে তরুণদেরকে কাজে লাগালে ফলপ্রসূ হতো, কিন্তু আপনি একটা জিনিস হয়তো জানেন না, আসলে খুবই দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের কিন্তু তরুণরাই আক্রান্ত হচ্ছে। আমরা যাদেরকে টকবগে জোয়ান বলি আমাদের দেশের, তারাই কিন্তু কোভিডে বেশি আক্রান্ত হচ্ছে। তার মানে হচ্ছে যে আমাদের দেশের যারা একটু নিরাপদে থাকছে তারা মোটামুটিভাবে সেফ হয়ে যাচ্ছে। আর কাজে লাগানোর বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে যদি আপনার পরিকল্পনা ঠিক না করা হয় আসলে কোন এলাকায় কিভাবে কাজ করবে, তাহলে আসলে এই তরুণ বলেন আর বৃদ্ধ বলেন কাউকেই কাজে লাগানো যাবে না। প্রশাসনের কোথায় ঘাটতি আছে পত্রিকায় দেখিনি যে এখন পর্যন্ত উঠে এসেছে যে এই হাসপাতালে চিকিৎসক আছেন, স্বাস্থ্যকর্মী নেই, এমন কিন্তু আমরা দেখছি না। আমরা দেখছি যে হাসপাতাল আছে, হয়তো দেখা যাচ্ছে শয্যা সংখ্যা নেই, হয়তো দেখা যাচ্ছে সেখানে আইসিইউ নেই। কোথাও কিন্তু এমন না, কোভিড যে রোগ, আমাদের যে বন্ধু ডাক্তাররা আছেন বা বড় বড় ডাক্তারদের যে আলোচনা দেখেছি, সেখানে কিন্তু কোভিড পেশেন্টকে সারাক্ষণই ট্রিটমেন্ট দিতে হয় না। সে যদি নিয়মিত ওষুধ সেবন করে, সেটা হয়তো দিনে 2 বার, দিনে 3 বার, তাহলে কিন্তু তার চিকিৎসাটা মোটামুটি পরিপূর্ণ হয়। সুতরাং সেই ক্ষেত্রে একজন পেশেন্টকে কিন্তু সারাদিন নিয়ে বসে থাকার কোনো বিষয় নেই, যদি না সে বিপজ্জনক কোনো অবস্থায় যায়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যদি কোথাও প্রয়োজন হয় তাহলে সেখানে এখন হুট করে সিদ্ধান্ত নিয়ে কাউকে মানে যেমন আগুন লাগলে কোথাও মানুষ দৌড়ে গিয়ে পানি দিয়ে দেয়, সে আগুনটা নিভে যায়, কিন্তু কোভিড কিন্তু সেই রকম না যে কেউ দৌড়ে গিয়ে কাউকে সেবা দিয়ে দিবে। এটি সেবা দিতে হলে তাকে নিজের প্রোডাকশন নিতে হবে, নিজেকে জানতে হবে সে কি করবে। এই বিষয়গুলো আসলে অনেক অনেক ব্যক্তি আমি মনে করি। তো সেক্ষেত্রে ট্রেন্ড যদি কোনো জনগোষ্ঠী না হয় তাহলে তাকে রক্ষা করা কঠিন হবে। তো সরকারের যে সিদ্ধান্ত, সেক্ষেত্রে আমার মনে হয় যে এখন চিকিৎসা সেবার পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত জীবন কিভাবে বেঁচে থাকবে, মানুষ তার প্রয়োজনের জিনিসগুলো কিভাবে পাবে হাতের কাছে, এবং মানুষ খুব সহজে কিভাবে কিছু পয়সা হাতের কাছে পাবে যা দিয়ে হচ্ছে সহজে তার প্রয়োজনে একটি ঔষধের সাথে একটু ভিটামিন সি কেনা, বা কারো কারোর জন্য ভিটামিন সি হয়তো আমি বলেছি, কারো কারোর জন্য 3 বেলার খাবারটা জোগাড় করা। সুতরাং চিকিৎসা কিন্তু সবার প্রয়োজন হচ্ছে না মারুফা, জীবনের চেয়ে জীবিকাই এখন সবার কাছে বেশি হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে আমি মনে করছি।
সেটাই আসলে এখন একটা প্রশ্নই হয়ে দাঁড়িয়েছে বেশিরভাগ মানুষের মধ্যে, যে জীবন নাকি জীবিকা, কোনটিকে বেছে নেবে। যাদের আসলে সামর্থ্য আছে তারা দেখা যাচ্ছে জীবনকে বেছে নিচ্ছে, আর যাদের সামর্থ্য নেই পরিবার সহ তারা আসলে জীবিকাকেই বেছে নিতে বাধ্য হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনি আমাদের সাথেই থাকুন। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরেকজন সাংবাদিক, তিনি জি টিভিতে কাজ করেন, জ্যেষ্ঠ প্রতিবেদক গাউসুল আজম বিপু। তার সঙ্গে আমরা কথা বলি। শুভ সকাল গাউসুল আজম বিপু, কেমন আছেন? ভালো, ধন্যবাদ মারুফা। আমরা আসলে এই অনুষ্ঠানের শুরুতেই বেশ কিছু শিরোনাম পড়েছিলাম গাউসুল আজম বিপু, সেটি হচ্ছে আজকে যে দৈনিকগুলো কিংবা যে অনলাইন পোর্টালগুলো সেগুলোতে কিছু শিরোনাম এসেছে, তার ভেতর যেগুলো প্রাধান্যতা পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সাধারণত করোনা ভাইরাসের ইস্যুগুলোই মূলত প্রধানভাবে এসেছে। আপনি নিশ্চয়ই পড়েছেনও যে খবরের কাগজগুলোর মধ্যে স্বাস্থ্য খাত নিয়েও বিভিন্ন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো মূলত আমরা বাংলাদেশ প্রতিদিনে দেখেছি বিপু এরকম একটি খবর এসেছে যে সামনে বাড়বে ভয়াবহতা, সাধারণ রোগীদের ছুটোছুটি থামছে না, এবং শততম দিনে মৃত্যু হয়েছে 1200, শনাক্ত 90,000। সব মিলিয়ে আসলে কঠিনতম সময়ের মধ্যে আছে প্রশাসন। এই যে এই বিষয়গুলো প্রতিদিন আমরা দেখছি, এই চিত্রগুলো আসলে সামনের যে দিনগুলো আসছে সেই দিনগুলো যেন ভয়াবহতা কমানো যায়। এই যে বাড়ছে, এই যে শিরোনাম হয়েছে সেটিকে এড়াতে আসলে কি করা উচিত? মাঠে গিয়ে আপনার কি মনে হয়েছে বা ভুক্তভোগীরা কি বলছে? মারুফা, যদি বিষয়টি নিয়ে আমি একটু পর্যালোচনা করি, সে বিষয়টা এরকম যে একটা মহামারী কিন্তু একদিনে আসে না। যদি বলি, এই ব্যক্তি যখন পৃথিবীতে প্রথম আসলো সেটি ছিল ডিসেম্বর মাস, তারপরে এখন প্রায় 6 মাস অতিক্রম করলো। তো বাংলাদেশে এসেছে প্রায় 8 মার্চে প্রথম রোগী শনাক্ত হয়, সেই হিসাবে 100 দিন পার করলো গতকাল। তো একটি বিষয় বলি, একটি মহামারী শুরু হওয়ার জন্য মোটামুটি 6টি স্টেজ পার হতে হয়, 6টি স্তর পার হতে হয়। তো বাংলাদেশে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, এটি প্রথম স্তর, দ্বিতীয় স্তর পার করে চতুর্থ স্তর, যে স্তরে গিয়ে এটা সামাজিক ভাবে স্প্রেড হয়, সেই স্তরটি পার হয়ে এখন ভাইরোলজিস্টরা বলছে যে এটি চলছে পঞ্চম স্তর। যে পঞ্চম স্তরের পরে যেটি প্যান্ডামিক শুরু হয় সেটি হলো ষষ্ঠ স্তর বা সিক্স স্টেজ যেটা। তো এখন আমরা দেখছি যে বাংলাদেশে এখন পর্যন্ত এই একটি মহামারী মোকাবেলা করবার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে যে পরিমাণ প্রস্তুতি এবং যে পরিমাণ সচেতনতার দরকার, সেই জায়গাটা আমাদের মনে হয় প্রচুর ঘাটতি রয়ে গেছে। তো সেই জন্যই হয়তো যে বিষয়টি দেখা যাচ্ছে যে আমাদের এখন যে সামনে থেকে অবশ্যই ভয়াবহ দিন পার করছে, ভয়াবহ সময় আসছে। কারণ এই জন্য দিন আসবে, আমরা বলতে পারি যে একটা কথা যদি বলি, চীনে যখন প্রথম আক্রান্ত হলো, চীন থেকে এই নির্দিষ্ট সময় চীন কিন্তু প্রায় 4.5 মাস পার করছে। সে চীনে কিন্তু এখন বাংলাদেশের থেকে রোগীর সংখ্যা কম। তো বাংলাদেশে শনাক্ত হয়ে গেল প্রায়, আর হয়তো 2-3 দিনের মধ্যে 1 লাখ রোগী হয়ে যাবে। এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় একেবারেই যে আমাদের খুব ভালো না, সে বিষয় নিয়ে কিন্তু আমাদের আর বলবার অবকাশ নেই। কারণ বাংলাদেশের স্বাস্থ্যের যে দায়িত্বে যারা আছেন, তারা যে এটিকে আগে থেকে খুব গুরুত্ব দিয়েছেন বা গুরুত্ব সহকারে এটি আগে থেকে আমরা কিভাবে মোকাবেলা করব, সেই ধরনের যে প্রস্তুতি থাকবে, সেই জায়গা কিন্তু আমরা বলতে পারছি না, কারণ প্রস্তুতি ছিল না। যদি বলি যে আমাদের হাসপাতালগুলোকে 2 ভাগে ভাগ করার কথা ছিল, যে কোনটি কোভিড কোনটি নন কোভিড, সেই সিদ্ধান্তের পরে আবার করা হলো কি, এটি সব হাসপাতালে টেস্ট করতে হবে। এই স্বাস্থ্য অধিদপ্তর যে শুরু থেকে যে কথাগুলো বলেছিল, তারা শতভাগ প্রস্তুত। এবং একটি বিষয় সমন্বয়হীনতা লক্ষ্য করেছি, আইইডিসিআর যাদের কাজ হলো গবেষণা করা, তারা যখন শুরু করলো এটার ব্যবস্থাপনা, তো এটাকে একটা ব্যাপক গলদ ছিল, এর মধ্যে আমাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যাপক গলদ ছিল। সেই গলদের ফলে আজকে কি হচ্ছে, এই মুহূর্তে এসে আমাদের যখন করবার কথা যে একেবারে শুধুমাত্র র্যান্ডম টেস্টের মাধ্যমে কে আক্রান্ত না তাকে বিভাগে ভাগ করে নেওয়া, ভাগ করে তারপরে আমাদের যেটা করতে হবে, এই র্যান্ডম টেস্টের পরে, র্যান্ডম টেস্ট হলে কি হবে, একটা মানুষ সে আক্রান্ত কি আক্রান্ত না, যে আক্রান্ত না সে তার যদি অন্যান্য রোগ থাকে, তাকে কিন্তু যে নন কোভিড হাসপাতালগুলো আছে সেখানে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হবে, তাকে সেই চিকিৎসা দেওয়া সম্ভব হবে। আর যে আক্রান্ত, কোভিড হাসপাতালে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হবে। সেই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত আমাদের ঘাটতি রয়েছে। কারণ এখন সর্বোচ্চ টেস্ট, গতকাল টেস্ট হতে কত, প্রায় 14,000 কি 15,000। তো এই জায়গায় 16 কোটি 17 কোটি দেশের মানুষের দেশ,
সেই জায়গায় যদি আমাদের এত কম টেস্ট করা হয়, এবং দেখা যাচ্ছে নর্মালি আমি শুনছিলাম শামীমা আপা যে কথাগুলো বলছিল যে এখন দেখেন ডাক্তারদের মধ্যে ভয় আছে। তো ভয় থাকার তো কারণ থাকবে, কারণ এখন পর্যন্ত আপনি তো আইডেন্টিফাই করতে পারেননি কে রোগী, কোনটিকে শনাক্ত, কে শনাক্ত না। তো এই জন্য যদি শনাক্ত না এরকম একজন মানুষ হইতো, সে কিন্তু তখন তাহলে অন্যান্য যে রোগগুলো আছে সেই জায়গাগুলোতে সে কিন্তু চিকিৎসা বঞ্চিত হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না। এখন যেটা হয়ে গেছে, যেহেতু আমাদের ডাক্তাররা সন্দেহের মধ্যে আছেন, অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেই গেছে যে সে আক্রান্ত, সে হয়তো তথ্য গোপন করে ডাক্তারের কাছে যাচ্ছে, সে সময় ডাক্তার আক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা ডাক্তার হারিয়েছি এর মধ্যে, আমরা অনেক নার্স হারিয়েছি। তো এই গুরুত্বপূর্ণ লোকগুলো কিন্তু আমরা হারাচ্ছি শুধুমাত্র ব্যবস্থাপনার কারণে। সেজন্যই বলতে পারি যে এই যে পঞ্চম স্তর চলছে, এই মানে ষষ্ঠ স্তরে গিয়ে, যেটাকে একেবারে মহামারী স্তর বলা হয়, সেই স্তরে গিয়ে বাংলাদেশ হয়তো খেয়ে দিয়ে ফেলবে। কারণ এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যেটা যদি আপনি কে শনাক্ত না সেটাকে ভাগ না করেন, শুধুমাত্র এলাকা ভিত্তিক লকডাউন করে লাভ নেই। এলাকা ভিত্তিক লকডাউন করা মানে কি? আপনি লকডাউন করছেন, ওই এলাকার মানুষ আরেক এলাকায় যাবে না, ঢাকা শহরে সে নিশ্চয় দিতে পারেন। আর বাংলাদেশের মানুষ কি এত সচেতন যে বাংলাদেশের মানুষ সেটাকে মানবে? বাংলাদেশের মানুষের মধ্যে সেই ঘাটতিগুলো আছে। আমাদের যে জায়গাগুলোতে কাজ করবার কথা ছিল সেই জায়গাগুলোতে আমরা কাজ না করে অন্য জায়গায় কাজ করছি। তো সেজন্যই দেখা যাচ্ছে যে এটি যদি আগামী দিনে হয়তো খুবই ভয়াবহ রূপ ধারণ করবে। কারণ যদি আপনি এই জায়গাটা এই মুহূর্তে ব্যবস্থা না নিতে পারেন যে র্যান্ডম টেস্ট করতে হবে, টেস্ট করে ভাগ করে ফেলে দিতে হবে, কারণ তাছাড়া কোভিডে কতজন মানুষ মারা যাবে এটা ঠিক হয়তো এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে হয়তো অন্যান্য রোগে মানুষ চিকিৎসা না পেয়ে অনেক বেশি মানুষ মারা যাবে। বিপ্লব, আপনার সঙ্গে একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে আপনি বলছেন যে র্যান্ডম টেস্ট করাতে হবে, কিন্তু এখন যারা টেস্ট করাচ্ছে, বিশেষ করে যারা বাইরে যাচ্ছে, যারা কর্মক্ষেত্রে যাচ্ছে, তারা একটা সিরিয়াল নিয়ে টেস্ট করছে, তারপর সেই ফলাফল পাচ্ছে 7 দিন পরে। এই 7 দিনে কিন্তু তারা তাদের অন্যান্য সহকর্মীদের ভেতর বা বাইরে যেখানে যেখানে যাচ্ছে বা পরিবারের সে কিন্তু সংক্রমণটা আরো কিন্তু ছড়াচ্ছে আসলে। তো সেক্ষেত্রে আসলে আপনি যে বলছেন র্যান্ডম, তখন আরো পরিস্থিতি আসলে কিভাবে সামাল দিবে, কতদিন পরে আসলে সেই রিপোর্ট পাবে যে পজিটিভ রোগী? কি মনে হয় এই প্রেক্ষাপটে? মানুষ আপনাকে এই কথাটা বলে, বিষয়টা হলো কি, প্রথম দিকে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছিল যে টেস্ট, কারণ তারা এই রোগের যেহেতু ওই রকম বড় ধরনের কোনো আপনার ট্রিটমেন্ট নেই, কোনো চিকিৎসা নেই, তখন কিন্তু WHO বলছে যে এটাকে আমাদের শুধুমাত্র টেস্ট করে কে কোভিড আর কে নন কোভিড এটাকে আমাদের একেবারে ভাগ করে ফেলতে হবে, কে আক্রান্ত না। আপনি যে বলছেন যে সেই সময় কিন্তু আইডিসিআর এর কাছে মোটে টেস্ট কিট ছিল মাত্র 20,000 টেস্ট কিট নিয়ে এই 17 কোটি মানুষের দেশে তারা কিন্তু একেবারে বলছে যে আমরা 100% প্রস্তুত। এখন সমস্যাটা কি হচ্ছে? আমি যে বললাম র্যান্ডম টেস্টের জন্য আপনি যে সমস্যাটা আইডেন্টিফাই করছেন, ওই সমস্যাটা সমাধানের জন্য এই মুহূর্তে র্যান্ডম টেস্ট খুব জরুরি। কারণ হচ্ছে এখন যে পিসিআর টেস্ট আছে সেই টেস্টটি করবার জন্য বাংলাদেশে এখন পর্যন্ত সে পর্যাপ্ত ল্যাব নেই। এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ গতকাল পর্যন্ত 59টি ল্যাবে আপনার টেস্ট হয়েছে, যেখানে বাংলাদেশের জেলায় রয়েছে 64টি, সেখানে 59টি ল্যাবে, তার মানে প্রত্যেকটা জেলাতে আমরা ব্যবস্থা করতে পারিনি, যেখানে আমাদের টেস্টের ব্যবস্থা করবার কথা ছিল কমিউনিটি হাসপাতালগুলো পর্যন্ত, কিন্তু সেই জায়গাতে আমরা করতে পারি না। র্যান্ডম টেস্ট করলে কি হবে? র্যান্ডম টেস্টে আপনাকে খুব অল্প সময়ে এবং খুব র্যাপিড টেস্ট গুলো যেন ব্যবস্থা করতে পারি, খুব অল্প সময়ে আপনাকে সেগুলো মানে সাথে সাথে যদি আপনি 1 ঘন্টা বা আধা ঘন্টা এর মধ্যে যদি আপনি টেস্টের রিপোর্ট দিতে পারেন, তাহলে কিন্তু যে সংকটটার কথা আপনি বলছেন এই সংকট থেকে রক্ষা হওয়া দরকার। আমরা রক্ষা পেতে পারবো কিরকম? যদি আপনি এখন দেখা যাচ্ছে 7 দিন 10 দিনও পার হয়ে যাচ্ছে। গতকালই চাঁপাইনবাবগঞ্জে একটি ঘটনা আমার কাছে এসছে, যে চাঁপাইনবাবগঞ্জ ঘটনা যে 10 দিন পরে ওই রোগী তার রিপোর্ট পেয়েছে, সে পজিটিভ। এই 10 দিন সে স্বাভাবিক কাজকর্ম করেছে, সে বাজারে গেছে, ঘাটে গেছে, মাঠে গেছে। এখন প্রশ্ন হলো, যখনই আপনি পিসিআর ল্যাবে টেস্ট করছেন তখন আপনার সময় লাগছে, এই মানুষগুলোকে তো আপনি ঘরে বেঁধে রাখতে পারছেন না। এবং বাংলাদেশের মানুষও কিন্তু এত সচেতন না, সেই রিপোর্টটা দিয়ে এসেই সে যে মোটামুটি অসুস্থ বা কোনো কারণে সে টেস্টে দিয়ে এসছে, এসে একটু আরো 14 দিন সে কোয়ারেন্টাইন থাকবে, থাকে না। তো সেক্ষেত্রে আমাদের একটাই অপশন খোলা ছিল যে আমরা যদি র্যান্ডম এবং র্যাপিড টেস্ট গুলো করতাম। র্যাপিড টেস্ট ছাড়া এবং র্যান্ডম টেস্ট ছাড়া এই মুহূর্তে আমাদের কোনো অপশন নাই। কারণ আপনি যে সমস্যাটার কথা বলছেন, এই সমস্যার সমাধান ওইটাই যে এখন আপনি টেস্টে দিচ্ছে আজকে, রিপোর্ট পাচ্ছে 10 দিন পরে। এই 10 দিনে
ওই মানুষগুলো আমাদের সমাজকে আরো বেশি এই রোগটা ছড়াচ্ছে, আরো বেশি স্প্রেড করছে, আরো বেশি ইনফেক্টেড করছে। তো সুতরাং ওই জায়গাটা সমাধান করতে গেলে আমাদের তো এই মুহূর্তে র্যাপিড টেস্ট এবং র্যান্ডম টেস্ট করার কোনো সুযোগ নেই। আমরা আরেকটি শিরোনাম দেখেছিলাম ডেইলি সানে, যে মানুষ আসলে খোঁড়া অজুহাতে আসলে বেরোচ্ছে অনেক বেশি। এটি আসলে কতখানি সত্য? এখন তো আসলে দেখা যাচ্ছে যখন সীমিত পরিসরে খুলে দেওয়ার কথা বললো, যারা যেখানে কাজ করে সেখান থেকে কিন্তু একটা তাগিদ দেওয়া হয়েছে, বা সবাই আসলে তার জীবিকার জায়গাটা খুলতে চেয়েছে। তো সেক্ষেত্রে আসলে মানুষ আসলে কি করবে, বা এই নিয়মটা আসলে কি করা উচিত এখন এই মুহূর্তে? না মারুফা, আপনাকে যদি বলি শুরু থেকে আমি যে কথাটি বলছিলাম, আসলে আমাদের বাংলাদেশ রাষ্ট্র আমরা স্বাধীন হয়েছে অনেক দিন থেকে, কিন্তু সমস্যা যে জায়গায় দাঁড়িয়ে গেছে যে আমরা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেগুলোকে শতভাগ না পারি 90% বা 80% যে সক্রিয় এবং সচল প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাবো, সেই জায়গাটিতে আমাদের রাষ্ট্র হিসেবে ব্যর্থ রয়ে গেছে। তো আপনাকে যদি বলি একটা শব্দ আপনি নিজেও জানেন, আচ্ছা আপনি বলুন তো এই লকডাউন শব্দটি, এটির সঙ্গে আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে, একজন যে সাংবাদিকটা খুব বেশি সচেতন, বিশ্ব বিভিন্ন শব্দের সঙ্গে, নতুন নতুন শব্দের সঙ্গে আপনি পরিচিত, লকডাউন শব্দটির সঙ্গে আমরা কতখানি বাংলাদেশের মানুষ পরিচিত? প্রশ্ন হচ্ছে এই রোগটি যখন আসলো, রোগটি নিয়ে যে সরকারের প্রস্তুতি নেই, যখন আমরা বাংলাদেশের লকডাউন দিলাম বিশ্বের সঙ্গে এই শব্দের সঙ্গে আমরা তাল মিলিয়ে, এই লকডাউন শব্দটা বাংলাদেশের মানুষকে বোঝাতে এবং মার্কেটিং করতে আমাদের কতদিন সময় লেগেছে বাংলাদেশের মানুষকে বোঝাতে? তো বাংলাদেশের মানুষ বোঝে, এরকম কোন শব্দ আমরা দিতে পারতাম না, এরকম কোন শব্দ আমরা স্বরাষ্ট্রের পক্ষ থেকে বা আমাদের গণমাধ্যমের পক্ষ থেকে বলতে পারতাম? বাংলাদেশের মানুষ বোঝে। হ্যাঁ, আমরা বলতাম সাধারণ ছুটি দিলাম। সাধারণ ছুটি বলতে বাংলাদেশের মানুষ কি বোঝে? সাধারণ ছুটি হয়ে গেছে, আমাদের বাড়ি যেতে হবে, পরিবারকে নিয়ে গ্রামে গিয়ে আনন্দ ফুর্তি করতে, তাই তো হয়ে গেছে, যার ফলে ভয়াবহতা আরো বাড়ছে। আপনি যে কথাটি বলতেন যে সেই জায়গাটা আমরা না বলি, আমাদের ব্যবস্থাপনার ব্যাপক ঘাটতি রয়েছে। মানুষের কাছে যদি আমরা সেই মেসেজটা সেভাবে পৌঁছাতে পারতাম, কারণ আমাদের দেশের মানুষ অত বেশি শিক্ষিত না, আপনি যত কথাই বলেন, তারা তো বিভিন্ন অজুহাতে বের হবে, কিন্তু ওই লোকটিকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন আমাদের গণমাধ্যমকে ব্যবহার করে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে যদি বোঝাতে সক্ষম হইতাম যে এটি শুধুমাত্র মানে অন্যের জন্য না, আপনার নিজের জন্য দরকার এবং আপনার পরিবারের জন্য দরকার, তখন এইটা হয়তো অনেক কমতো। আমি নিজে রিপোর্ট করেছি, অনেককে মানুষের কাছে জিজ্ঞাসা করেছি, মানুষ না এটা বুঝছে না, মানতে চায় না, কিন্তু আমি নিজে পরে চিন্তা করছি মানুষকে মানতে চাচ্ছে না কেন? কারণ তখন আমার কাছে মনে হচ্ছে যে এই মানুষগুলোকে মানে এই ভয়াবহতা বোঝানোর জন্য যে সমস্ত টার্ম ব্যবহার করা দরকার ছিল, সেই টার্মগুলোতে মনে হয় ঘাটতি হয়ে যায়। কিন্তু এতদিনেও কি মানে এই লকডাউন কি বা এই যে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি, এটি কিন্তু আসলে বেশিরভাগ মানুষের বোঝারও কথা। আমরা অনেক শিক্ষিত মানুষকেও দেখছি যে তারা জেনে শুনেও কিন্তু মানতে চাইছেন না। আমাকে শুরুতে বলছি বাংলাদেশের মানুষের সচেতনতার ঘাটতি রয়ে গেছে। দীর্ঘ বছর ধরে এরা বিভিন্ন ভাবে মানে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা হয়ে গেছে, আমাদের একটা কালচারে পরিণত হয়ে গেছে। তো এখন যেটা হলো যেটি বলছেন যে শুধু কি যারা অশিক্ষিত, শুধু কি যারা বুঝে না তারাই করছেন না, শিক্ষিত মানুষগুলো করছে। আমি আপনাকে যদি বলি যে এই রোগটি, এই যে COVID-19 যে থাবা বসে সারা বিশ্বের উপরে, মানুষের উপর যে থাবাটা বসিয়েছে, তো যদি আপনাকে বলি যে এই রোগটি সবচেয়ে বেশি ছড়ায় কোথা থেকে, তো আমরা বিভিন্ন গবেষণা যদি দেখেছি যে এটা সুপার স্প্রেড যে জায়গাগুলো থেকে হয়, তার মধ্যে অন্যতম জায়গা হলো একটি যদি বলেন যে বাজার। তো যে সময়টা একেবারে পুরো বাংলাদেশ লকডাউন হয়েছে, সেই সময়টাকে কিন্তু বাজার থেকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি। বাজারকে নিয়ন্ত্রণ করব এবং যে হাট বাজারগুলোতে মানুষ তাদের সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারটা করবে, এটা কিন্তু একদিকে রাষ্ট্রের পক্ষ থেকে মানে অন্যদিকে মানুষের পক্ষ থেকে ভয়াবহ ধরনের ঘাটতি ছিল। দেখেছেন যে একেবারে শিক্ষিত মানুষ, ভালো পোশাক পরা, দেখা বোঝা যাচ্ছে যে মানুষটা অনেক বেশি সচেতন হবে, এটাই আশা করা যায়। সব মিলে কিন্তু পরিস্থিতি এখন আমরা যা বুঝলাম যে আসলে সমন্বয় আমাদেরকে আরো বেশি সিরিয়াসলি সমন্বয় করতে হবে। শামীমা আক্তার, আপনাকে সর্বশেষ একটি প্রশ্ন করছি, সংক্ষেপে শেষ করে আমরা একটি বিরতিতে চলে যাব সামনে। সেটি হচ্ছে সব মিলিয়ে গাউসুল আজম বিপুর কথাও আপনি শুনলেন, এই সমন্বয়ের জন্য আসলে আমাদের আশু পদক্ষেপ কি হতে পারে, সংক্ষেপে যদি আপনি 2 লাইনে বলেন।
মারুফা, আমি আপনাকে ধন্যবাদ, বিপুকেও ধন্যবাদ যে আমার ভাই ভালো বলেছেন। তবে আমার যেটা মনে হচ্ছে যে সমন্বয় করার চেয়ে মনে হয় যে আসলে সবাইকে সচেতন করতে হবে। সমন্বয় করা আসলে সম্ভব না, কারণ সমন্বয় যদি একটি বড় শব্দ, এই শব্দটিকে যদি আপনি মানে ভেঙে দেন, ছোট্ট 4 শব্দে আপনি লিখে দিলেন সমন্বয়, কিন্তু আসলে এটা এত ছোট না, এটি অনেক বড় একটি শব্দ। এটাকে যদি আপনি সমন্বয় করতে অনেক সময় লাগবে, আসলে সচেতন করতে হবে। ওই যে এক কথা, এবছর লাভের বছর না, এবছর পেট পুরে মজাদার খাবার খাওয়ার বছর না, এবছর শুধু নুন ভাত খেয়ে টিকে থাকার বছর। এই সচেতনতা প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শকের সাথে আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে থাকছে আর অন্যান্য কিছু। আবারও স্বাগত আজ সকালের বাংলাদেশে। দর্শক, এতক্ষণ আসলে আমরা সংবাদপত্রের শিরোনামগুলো নিয়ে পর্যালোচনা করছিলাম, আর এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সঙ্গীত শিল্পী মানসী চক্রবর্তী। আমরা মানসীর সঙ্গে কথা বলি। মানসী, কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। তুমি কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি দীর্ঘদিন আটকা পড়েছিলেন ভারতে, গতকাল রাতেই এসেছেন। আবারও আপনাকে হ্যাঁ, অভিনন্দন। সেই জন্য অভিনন্দন। পরিবারের কাছে ফিরে এসেছেন। আসলে আমাদের হাতে সময় অনেক কম, নইলে আপনার সঙ্গে আরো গল্প করা যেত। আমরা বরং সরাসরি গানে চলে যাই। বেশ বেশ, আমি একটু বাজাচ্ছি। হ্যাঁ, গাইবো ঠিক না আছে, বেশি। ঠিক আছে। ঠিক আছে। বড় তলায় আজ
চমৎকার মানুষই, কিন্তু আমরা আসলে গানের মাঝে থামিয়ে দিচ্ছি। আমরা আবারও আপনার গান শুনবো খুব শিগগিরই। আমাদের আসলে সময় শেষ হয়ে গেছে, আপনাকে যুক্ত করতে দেরি হয়ে গেছে। তো আজকে আসলে এখানেই বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ মানুষই এবং বাকি যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে। আজকে এ পর্যন্তই। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।